আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য। নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি, নতুন করে জাতিকে আর বিভক্ত না করি, এই একটি বাক্য যেন পুরো ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সংসদের ভেতরে তখন উত্তেজনার ঘনঘটা। ফজলুর রহমানের বক্তব্য যেন সেই উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছিল। চারিদিকে চাপা গুঞ্জন, অস্থিরতা, কেউ কেউ প্রতিক্রিয়ার অপেক্ষায়। ঠিক এমন এক টানটান মুহূর্তে দাঁড়ালেন সালাউদ্দিন আহমেদ। কিন্তু তার দাঁড়ানোর সঙ্গে সঙ্গে স্পিকারের আচরণে ধরা পড়ল এক ধরনের অস্বস্তি, যেন আগাম কোনো উত্তেজনার আশঙ্কা কাজ করছে। পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে, সেই অনিশ্চয়তা স্পষ্ট ছিল। কিন্তু সালাউদ্দিন আহমেদ যেন সেই পরিবেশটা খুব দ্রুত বুঝে ফেললেন। তিনি শুরুতেই এমন একটি বাক্য উচ্চারণ করলেন যা মুহূর্তেই আলোচনার সুর বদলে দিল। মাননীয় স্পিকার, আমি আজ কোনো উত্তেজনা সৃষ্টি করব না সংসদের স্বার্থে। এই সংযত ও পরিমিত ঘোষণা যেন পুরো সংসদ কক্ষকে খানিকটা থামিয়ে দিল। সবাই যেন নতুন করে মনোযোগ দিল তার কথার দিকে। দেশও যেন দেখল এক ভিন্ন রূপ, আবেগ নয় বরং হিসেবি সংযমে ভরা এক রাজনৈতিক অবস্থান। যে বিষয়টিকে ঘিরে এত উত্তেজনা, সে বিষয়েই তিনি কথা বললেন, কিন্তু ভিন্ন এক ভঙ্গিতে। তিনি সরাসরি সংঘাতে না গিয়ে এমনভাবে যুক্তি উপস্থাপন করলেন যা একই সঙ্গে প্রতিরক্ষা আবার পরোক্ষ বার্তাও বহন করে। অনেকের কাছেই মনে হয়েছে তিনি বিষয়গুলো এমন দক্ষতার সঙ্গে তুলে ধরলেন যা হয়তো সংশ্লিষ্ট পক্ষের পক্ষ থেকেও এতটা সুসংগঠিতভাবে আসতো না। তিনি স্পষ্ট করে বললেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে সামনে এনে নতুন করে জাতিকে বিভক্ত করার কোনো প্রয়োজন নেই। এই বক্তব্যে যেমন সতর্কতা ছিল, তেমনই ছিল বর্তমান প্রেক্ষাপটকে অগ্রাধিকার দেওয়ার একটি ইঙ্গিত। এরপর তিনি ফজলুর রহমানের প্রসঙ্গ টেনে তাকে একজন বয়োজ্যেষ্ঠ ও ইতিহাস সমৃদ্ধ মানুষ হিসেবে সম্মান জানালেন, কিন্তু একই সঙ্গে সূক্ষ্মভাবে যোগ করলেন, আমরা এখন ভূগোলে আছে। এই ছোট বাক্যটি ছিল গভীর তাৎপর্যপূর্ণ। তিনি বোঝাতে চাইলেন, অতীতে ডুবে থাকলে বাস্তবতার সঙ্গে বিচ্যুতি ঘটতে পারে এবং অতিরিক্ত ইতিহাস চর্চা মাঝে মাঝে ভুল ব্যাখ্যার জন্ম দিতে পারে। তিনি আরও উল্লেখ করলেন যে বর্তমানেও জামায়াতের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আছেন এবং সংসদেও তাদের উপস্থিতি রয়েছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি ইতিহাস ও বর্তমানের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির চেষ্টা করলেন, যেন কোনো পক্ষকে পুরোপুরি বিচ্ছিন্ন না করে একটি সমন্বিত অবস্থান তুলে ধরা যায়। এদিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্রমন্ত্রী আরও স্মরণ করিয়ে দিলেন জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের বিল পাশের সময় বিরোধী দলের অবস্থান। তারা ওয়াকআউট করেনি, তারা না ভোটও দেয়নি। তার ভাষায় অনেক সময় নীরবতায় সম্মতির লক্ষণ হয়ে দাঁড়ায়। অতীতের রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গ তুলে তিনি ব্যাখ্যা করলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংজ্ঞার মধ্যে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেই স্বীকৃতি ইতিমধ্যে দেওয়া হয়েছে। ফলে নতুন করে বিতর্ক তৈরির চেয়ে পূর্বের অবস্থানে স্থির থাকা বুদ্ধিমানের কাজ। সব মিলিয়ে উত্তপ্ত ও অনিশ্চিত এক পরিস্থিতিকে ধীরে ধীরে শান্ত করে আনার একটি সুস্পষ্ট প্রচেষ্টা চোখে পড়ল। এখানে ছিল না উচ্চস্বরে সংঘর্ষ, বরং ছিল কৌশলী সংযম, ভাষার মার্জিত ব্যবহার এবং রাজনৈতিক বাস্তবতা বুঝার একটি পরিণত প্রয়াস। পুরো ঘটনাটি যেন একটি নাটকীয় মুহূর্তে রূপ নিল, যেখানে উত্তেজনার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত প্রাধান্য পেল স্থিতি, সংলাপ এবং একটি সম্ভাব্য সমাধানের পথ। স্পিকারের কাছে যখন স্বরাষ্ট্রমন্ত্রী টাইম চাইলেন কথা বলতে, স্পিকার তখন যেন অনেকটাই বেকায়দায় পড়ে গিয়েছিলেন, কারণ তিনি ভেবেছিলেন সালাউদ্দিন আহমেদ হয়তো ফজলুর রহমানের মতো আরও উত্তপ্ত শব্দ ব্যবহার করবে, যার ফলে সংসদের পরিবেশ নষ্ট হবে, কিন্তু তা ঘটেনি। এরপর জাতীয় সংসদের উত্তপ্ত পরিবেশে নিজের পারিবারিক পরিচয় ও রাজনৈতিক আদর্শকে কেন্দ্র করে করা এই মন্তব্যকে ঘিরে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া, যেখানে কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের পরপরই দৃঢ় ও সংযত কণ্ঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানান জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার 28 এপ্রিল সংসদের প্রথম অধিবেশনের 23তম দিনের এই ঘটনাপ্রবাহে তিনি স্পষ্ট ভাষায় ক্ষোভ প্রকাশ করে বললেন, সম্মান রেখেই তিনি কথা বলতে চান। একজন প্রবীণ সংসদ সদস্য হিসেবে নিজের অবদান তুলে ধরতে গিয়ে অন্যের অবদানকে খাটো করা কিংবা প্রশ্নবিদ্ধ করা নৈতিক অধিকার রাখে না। ব্যক্তিগতভাবে তাকে লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করা হয়েছে। এমনকি এমন মন্তব্যও করা হয়েছে যে মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কেউ জামায়াত ইসলামের রাজনীতি করতে পারে না, যা তার নাগরিক অধিকারের সরাসরি লঙ্ঘন। তিনি জোর দিয়ে প্রশ্ন তুলেন, কোন রাজনৈতিক দল অনুসরণ করবেন বা কোন আদর্শে বিশ্বাস রাখবেন, সেটি কি কারো অনুমতির উপর নির্ভর করে? সংবিধান কি এই স্বাধীনতাকে খর্ব করার সুযোগ দেয়? এ ধরনের হস্তক্ষেপকে তিনি শুধু অপরাধ নয়, গুরুতর অপরাধ বলেও অভিযোগ
সংগৃহীত করেন। নিজের পরিচয় নিয়ে প্রশ্ন তোলাকে তিনি এক ধরনের অবমাননা হিসেবে দেখেন এবং রাজনৈতিক আদর্শকে বেছে নেওয়ার স্বাধীনতায় হস্তক্ষেপকে আরও বড় অপরাধ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি মাননীয় স্পিকারের কাছে অনুরোধ জানান উক্ত বক্তব্যের অসংসদীয় অংশ যেন কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের কার্যবিবরণী থেকে মুছে ফেলা হয়। বক্তব্যের শেষাংশে তিনি আরও উল্লেখ করেন, দেশের জ্বালানি সংকট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দল গঠনমূলক ভূমিকা রেখেছে, আলোচনা করেছে, প্রস্তাব গ্রহণ করেছে, কিন্তু সেই ইতিবাচক ভূমিকার পরিবর্তে এমন মন্তব্য করা হয়েছে যা দৃষ্টিভঙ্গির সংকীর্ণতারই বহিঃপ্রকাশ। তিনি আক্ষেপ করে বলেন, একজন অভিজ্ঞ রাজনীতিবিদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। পুরো বক্তব্য জুড়ে তিনি যুক্তি, শালীনতা ও সহনশীলতার উপর জোর দিয়ে বলেন, তারা রাজনীতিতে এসেছেন ভালো কিছু শেখার জন্য। কাউকে আঘাত করা বা গালাগাল দিয়ে বড় কিছু অর্জন সম্ভব নয়। সর্বোচ্চ যা হতে পারে তা হলো সাময়িক উচ্চ কণ্ঠতা, কিন্তু তাতে স্থায়ী কোনো ফল আসে না। তিনি স্মরণ করিয়ে দেন, যখন যুক্তি শেষ হয়ে যায় তখনই আবেগ উত্তপ্ত হয়ে ওঠে, আর রাগ নিয়ন্ত্রণ হারালে পরাজয় অবধারিত। এই উপলব্ধি থেকেই তিনি সবাইকে আহ্বান জানান ঠান্ডা মাথায় সত্য ও যুক্তি নির্ভর বক্তব্যের মাধ্যমে একসাথে এগিয়ে যাওয়ার জন্য। তার মতে সংসদের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই, আর তবেই দেশকে সামনে এগিয়ে নেওয়ার পথ সুগম হবে। তার বক্তব্যের পর স্পিকার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান, সংসদ সদস্যের বক্তব্যে যদি কোনো অসংসদীয় শব্দ বা অংশ থাকে তবে তা নিয়ম অনুযায়ী কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। সবকিছু মিলিয়ে ঘটনাপ্রবাহ যেন আমাদের রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি হয়ে রইল, যেখানে উত্তেজনা ছিল, বিভক্তির ঝুঁকি ছিল, কিন্তু একই সঙ্গে ছিল সংযম, দায়িত্ববোধ এবং পরিস্থিতিকে সামাল দেওয়ার সচেতন চেষ্টা। সংসদের মতো একটি সর্বোচ্চ গণতান্ত্রিক মঞ্চে ভাষা, ভঙ্গি এবং দৃষ্টিভঙ্গির গুরুত্ব কতটা গভীর সেটি আবারও নতুন করে সামনে এলো। একদিকে আবেগপ্রবণ বক্তব্য পরিস্থিতিকে কোথায় নিয়ে যেতে পারে, অন্যদিকে কৌশলী পরিমিত প্রতিক্রিয়া কিভাবে সেই উত্তেজনাকে প্রশমিত করতে পারে, এ দুইয়ের স্পষ্ট পার্থক্যই যেন চোখের সামনে ধরা পড়ল। সালাউদ্দিন আহমেদের সংযত অবস্থান এবং বাস্তব নির্ভর ব্যাখ্যা, এদিকে ডক্টর শফিকুর রহমানের যুক্তিনিষ্ঠ প্রতিবাদ, এই তিনটি ভিন্ন ভিন্ন ধারা যেন শেষ পর্যন্ত একটি জায়গাতে এসে মিলেছে, আর তা হলো সংলাপ ও পারস্পরিক সম্মানের প্রয়োজনীয়তা। এখানে কেউ পুরোপুরি পিছু হাঁটেননি, আবার কেউ পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলার পথও বেছে নেননি, বরং প্রত্যেকে নিজের অবস্থান থেকে একটি সীমারেখা বজায় রেখে কথা বলেছেন, যা একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনাটি মনে করিয়ে দেয়, মতভেদ থাকবেই, সেটি গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু সেই মতভেদ যদি শত্রুতায় রূপ নেয় তাহলে ক্ষতিগ্রস্ত হয় পুরো জাতি। ইতিহাস, আদর্শ বা ব্যক্তিগত পরিচয় এসব নিয়ে বিতর্ক চলতেই পারে, তবে তা যেন কখনোই বিভাজনের অস্ত্র না হয়ে ওঠে, কারণ শেষ পর্যন্ত রাষ্ট্র, সমাজ ও জনগণের স্বার্থই সবার ঊর্ধ্বে থাকা উচিত। তাই এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটি, উচ্চকণ্ঠ নয় বরং পরিমিত, আক্রমণ নয় বরং যুক্তি, বিভক্তি নয় বরং সহাবস্থান। এই পথেই টিকে থাকে গণতন্ত্রের শক্ত ভিত। সংসদের ভেতরের এই পরিমিত আচরণ যদি বাইরের রাজনৈতিক অঙ্গনেও প্রতিফলিত হয় তবে সেটিই হবে প্রকৃত অর্জন।